নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি, অষ্টম পর্ব। দেওয়ান রাজারাম অনেক রাত্রে কুঠি থেকে বাড়ি এলেন। ঘোড়া থেকে নেমে হাঁক দিলেন, গুরে। গুরুদাস মুচি সহিস এসে লাগাম ধরলে ঘোড়ার। ঘরে ঢুকবার আগে স্ত্রীর উদ্দেশ্যে ডেকে বললেন, গঙ্গা জল দাও ওগো। ঘরের মধ্যে ঢুকে দেখলেন জগদম্বা পুজোর ঘরের দাওয়ায় বসে কি পুজো করছেন যেন। রাজারামের মনে পড়ল আজ শনিবার, স্ত্রী শনির পুজোতে ব্যস্ত আছেন। রাজারাম হাত মুখ ধুয়ে আসতেই জগদম্বা সেখান থেকে ডেকে বললেন, পুঁথি কে পড়বে? আমি যাচ্ছি, দাঁড়াও, কাপড় ছেড়ে আসছি। দেওয়ান রাজারাম নিষ্ঠাবান ব্রাহ্মণ। গরদের কাপড় পরে কুশাসনে বসে তিনি ভক্তি সহকারে শনির পাঁচালি পাঠ করলেন। শনি পুজোর উদ্দেশ্য শনির কুদৃষ্টি থেকে তিনি এবং তার পরিবারবর্গ রক্ষা পাবেন, ঐশ্বর্য বাড়বে, পদবৃদ্ধি হবে। শনি পুঁথি শেষ করে তিনি সন্ধ্যান্নিক করলেন, যেমন তিনি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে করে থাকেন। সাহেবদের সংসর্গে থাকেন বলে এটা তার আরো বিশেষ করে দরকার হয়ে থাকে। গঙ্গা জল মাথায় না দিয়ে তিনি ঘরের মধ্যে ঢোকেন না পর্যন্ত। জগদম্বা তার সামনে একটু শনি পুজোর সিন্নি আর এক বাটি মুড়কি এনে দিলেন। খেয়ে এক ঘটি জল ও একটি পান খেয়ে তিনি বললেন, আজ কুঠিতে কি ব্যাপার হয়েছে জানো? জগদম্বা বললেন, বেলের শরবত খাবা? আগে শোনো কি বলছি, বেলের শরবত এখন রাখো। কি গা, কি হয়েছে? বড় সাহেব ছোট সাহেবকে খুব বকেছে। কেন? রামকানাই কবিরাজকে আমরা একটু কচা পড়া পড়িয়েছিলাম। ওর দুষ্টুমি ভাঙতি আর আমারে শেখাতে হবে না। নীলকুঠির মুখ ছোট করে দিয়েছে ওই বেটা, সেই রামু সর্দারের খুনের মামলায়। জেলার ম্যাজিস্ট্রেট ডনকিন সাহেব যাই বড় সাহেবকে খুব মানে, তাই এ যাত্রা আমার রক্ষে, নইলে আমার জেল হয়ে যেত। ও বাঞ্চতকে এমন কচা পড়া দিয়েছিলাম যে আর ওকে এ দেশে অন্য করি খেতে হতো না। তা নাকি বড় সাহেব বলেছে, অমন করো না। নীলকুঠির জোর জুলুমের কথা সরকার বাহাদুরের কানে উঠেছে। কলকাতায় কে আছে হরিশ মুখুজ্জে, ওরা বড্ড লেখালেখি করছে খবরের কাগজে, খুব গোলমালের সৃষ্টি হয়েছে। এখন অমন করলে নীলকর সাহেবদের খেতি হবে। আমারে ডেকি ছোট সাহেব বললে, গয়া মেম এইসব কানে তুলেছে বড় সাহেবের। বিটি আসল শয়তান। কেন? গয়া মেম তোমাকে তো খুব মানে। বাদ দাও, যার চরিত্রের নেই তার কিছুই নেই, ওর আবার মানামানি। কিছু যে বলবার জো নেই, নইলে রাজারাম রায়কে আর শেখাতে হবে না কাকে কি করে জব্দ করতে হয়। তোমাকে কি ছোট সাহেব বকেছে নাকি? আমারে কি বকবে? আমি না হলে নীলের চাষ বন্ধ, কুঠিতে হাওয়া খেলবে ভো ভা। আমি আর প্রসন্ন চক্রবর্তী আমি না থাকলে এক কাঠা জমিতেও নীলের দাগ মারতে হবে না কারো। নবুগাজীকে কে সোজা করেছিল? রাহাতানপুরের প্রজাদের কে জব্দ করেছিল? ছোট সাহেব বড় সাহেব কোনো সাহেবেরই কম্য নয়, তা তোমারে বলে রাখলাম। আজ যদি এই রাজারাম রায় চোখ বোঝে তবে কালই। জগদম্বা অপ্রসন্ন সুরে বললেন, ও আবার কি কথা? শনিবারের সন্ধেবেলা? দুর্গা দুর্গা, রাম রাম, অমন কথা বলবার নয়। তিলুরা এসেছিল কেউ? নীলু খোকাকে নিয়ে এসেছিল। খোকা আমাকে গাল টিপে টিপে কত আদর করলে। আহা, ওই চাঁদটুকু হয়েছে, বেঁচে থাক। ওদের সবারই স্বাদ আহ্লাদের সামগ্রী। একটু ছানা খেতে দিলুম, বেশ খেলে টুকটাক করে। ছানা খেতে দিও না, পেট কামড়াবে। কথা শেষ হবার আগেই তিলু খোকাকে নিয়ে এসে হাজির। খোকা বেশ বড় হয়ে উঠেছে, ওর বাবার বুদ্ধি পেয়েছে। রাজারামকে দুহাত নেড়ে বললে, বড়দা। রাজারাম খোকাকে কোলে নিয়ে বললেন, বড়দা কি মনি, মামা হয়ে যে। খোকা আবার বললে, বড়দা। তার মা বললে, ওই যে তোমাকে আমি বড়দা বলি কি না, ও শুনে শুনে ঠিক করেছে এই লোকটাকে বড়দা বলে। খোকা বলে, বড়দা।
রাজারাম খোকার মুখে চুমু খেয়ে বললেন, তোমার মারও বর্দা হলাম, আবার তোমারও বর্দা বাবা। ভবানী কি করছে? তিলু বললে, উনি আর চন্দর মামা বসে গল্প করছেন, আমি কাঁঠাল ভেঙে দিয়ে এলাম খাবার জন্য। নিতে এসেছিলাম একটা ঝুনো নারকেল, ওরা মুড়ি খেতে চাইলেন ঝুনো নারকেল দিয়ে। নিয়ে যা তোর বৌদিদির কাছ থেকে, একটা ছাড়া দুটো নিয়ে যা। এই সময় জগদম্বা জানালার কাছে গিয়ে বললেন, ওগো, তোমারে কে বাইরে ডাকছে? কে ডাক? তা কি জানি, গোপাল মাইন্দার বলছে। রাজারাম খুব আশ্চর্য হয়ে গেলেন বাইরে যে এসেছিল তাকে দেখে। সে হলো বড় সাহেবের আর্দালি শ্রীরাম মুচি। এমন কি গুরুতর দরকার পড়েছে যে এত রাত্রে সাহেব আর্দালি পাঠিয়েছে? কি রে রেমো? কর্তামশাই, দু সাহেব এক জায়গায় বসে আছে বড় বাংলায়, মদ খাচ্ছে, কি একটা জরুরি খবর আছে। আমারে বললে ঘোড়ায় চড়ি আসতে বলিস, এখনই যেন আসে। কেন জানিস? তা মুই বলতে পারবো না কর্তামশাই, কোনো গোলমেলে ব্যাপার হবে, নইলে এত রাত্রি ডাকবে কেন? মোর সঙ্গে চলুন, মুই সড়কি এনেছি সঙ্গে করে। মোদের 70 চারিদিকে, রাত বেরাত একা আঁধারে বেরোবেন না। রাজারাম হাসলেন। শ্রীরাম মুচি তাকে আজ কর্তব্য শেখাচ্ছে। ঘোড়ায় চড়ে তিনি একটা হাঁক মারলে দুখানা গাঁয়ের লোক থরহরি কাঁপে। তাকে কে না জানে এই 10-20 খানা মৌজার মধ্যে। আধ ঘন্টার মধ্যে রাজারাম এসে সেলাম ঠুকে সাহেবদের সামনে দাঁড়ালেন। সাহেবদের সামনে ছোট ছোট টেবিলে মদের বোতল ও গ্লাস। বড় সাহেব রূপোর আলবোলাতে তামাক টানছে, তামাকের মিঠে কড়া মৃদু সুবাস ঘরময়। ছোট সাহেব তামাক খায় না, তবে পান দোক্তা খায় মাঝে মাঝে, তাও বড় সাহেব বা তার মেমকে লুকিয়ে। বড় সাহেব ছোট সাহেবের দিকে তাকিয়ে কি বললে ইংরেজিতে। ছোট সাহেব রাজারামের দিকে মুখ ফিরিয়ে বললে, দেওয়ান, ভারী বিপদের মধ্যেই পড়ে গেলাম যে। এটা রাজারাম অনেক পূর্বেই অনুমান করেছেন। কি সাহেব? কলকাতা থেকে এখন খবর এলো নীল চাষের জন্য লোক নারাজ হচ্ছে, গভর্নমেন্ট তাদের সাহায্য করছে। কলকাতায় বড় বড় লোকে খবরের কাগজে হইচই বাঁধিয়েছে। এখন কি করা যায় বলো? শুল্ক, শুভরত্নপুর, উলুসি, সাতবেড়ে, নহাটা, এই গাঁয়ে কত জমি নীলের দাগ মারা বলতে পারবা? রাজারাম মনে মনে হিসেব করে বললেন, আন্দাজ 700-750 বিঘে। এই সময় বড় সাহেব বললেন, কটা জমিতে দাগ আছে? রাজারাম সসম্ভ্রমে বললেন, ওই যে বললাম সাহেব, 700 বিঘে হবে। এই সময় বিবি সিপটন বড় বাংলার সামনে এসে নামলেন টমটম থেকে। ভজা মুচি সহিস পেছন থেকে এসে মেম সাহেবের হাত থেকে লাগাম নিলে এবং তাকে টমটম থেকে নামতে সাহায্য করলে। ঘোর অন্ধকার রাত। মেম সাহেব এত রাতে কোথায় গিয়েছিল? রাজারাম ভাবলেন, কিন্তু জিজ্ঞেস করবার সাহস পেলেন না। মেম সাহেব ওদের দিকে চেয়ে হেসে কি ইংরাজিতে বললে, ও হরি, এটা কি? ভজামুচি একটা মরা খরগোশ নামাচ্ছে টমটমের পাদানি থেকে। মেম সাহেবের হাতের ভঙ্গিতে সেটা ভজা সসম্ভ্রমে এনে সাহেবদের সামনে নামালে। মেম সাহেবের হাতে বন্দুক। অন্ধকার মাঠে নদীর ধারে খরগোশ শিকার করতে গিয়েছিল মেম সাহেব। মেম সাহেব ওপরে উঠতেই এই দুই সাহেব উঠে দাঁড়ালো। যত সব। ওদের মধ্যে খানিক্ষণ কি বলা বলি ও হাসাহাসি হলো। মেম সাহেব রাজারামের দিকে তাকিয়ে বললে, কেমন হইল শিকার? বিনয়ে বিগলিত রাজারাম বললেন, আগে চমৎকার। ভালো হইয়াছে? খুব ভালো। কোথায় মারলেন মেম সাহেব? বাঁওড়ের ধারে, এই দিকে খড় আছে। খড়? ভজামুচি মেম সাহেবের কথা টিকা রচনা করে বলে, সবাইপুরীর বিশ্বাসদের খড়ের মাঠে। ও, অনেক দূর গিয়েছিলেন এই রাত্রি? আমার কাছে বন্দুক আছে, ভয় কি আছে? ভূতে খাইবে না। আগে না, ভূত কোথা থেকে আসবে? নো, ভজা বলিতে ছিল মাঠে ভূত আছে, আলো জ্বলে, যায় আসে। কি নাম আছে ভজা? আলো ভূত। ভজা উত্তর দেবার আগে রাজারাম বললেন, আগে আমি জানি,
এলে ভূত, আমি নিজে কতবার মাঠের মধ্যে এলে ভূতের সামনে পড়েছি, ওরা মানুষের কিছু বলে না। বড় সাহেব এই সময় হেসে বললেন, তোমার মাথা আছে, ভূত আছে, উহা গ্যাস আছে, গ্যাস জ্বলিয়া উঠিল তো তুমি ভূত দেখিল। এর পরের কথাটা হলো মেম সাহেবের দিকে চেয়ে ইংরাজিতে। রাজারাম বুঝলেন না। খরগোশ কেমন? আগে খুব ভালো। তুমি খাও? না সাহেব, খাইনে। অনেকে খায় আমাদের মধ্যে, আমি খাইনে। এই সময় প্রসন্ন চক্রবর্তী আমিন ও গিরিশ সরকার মুহুরী অনেক খাতাপত্র নিয়ে এসে হাজির হলো। রাজারাম ঘুঘুলো। তিনি বুঝলেন আজ সারা রাত কুঠির দপ্তরখানায় বসে কাজ করতে হবে। আমিন দাগ মার্কার খতিয়ান এনে হাজির করছে কেন? দাগের হিসেবে এত রাত্রি কিসের দরকার? ছোট সাহেব কি একটা বললে ইংরাজিতে। বড় সাহেব তার একটা লম্বা জবাব দিলে হাত পা নেড়ে, খাতার দিকে আঙুল দিয়ে দেখিয়ে। ছোট সাহেব ঘাড় নাড়লে। তারপর কাজ আরম্ভ হলো সারা রাত ব্যাপী। ছোট সাহেব, প্রসন্ন আমিন, তিনি, গিরিশ মুহুরী ও গদাধর চক্রবর্তী মুহুরীতে মিলে। কাজ আর কিছুই নয়, মার্কা খতিয়ান বদলানো। যত বেশি জমিতে নীলের দাগ হয়েছে বিভিন্ন গ্রামে, তার চেয়ে অনেক কম দেখানো। জরিপের আসল খতিয়ান দৃষ্টে নকল খতিয়ান তৈরি করার নির্দেশ দিলে ডেভিড সাহেব। রাজারাম বললেন, সাহেব, একটা দরকারি জিনিসের কি হবে? ডেভিড বললেন, কি জিনিস? প্রজাদের বুড়ো আঙুলের ছাপ, তার কি হবে? দাগ খতিয়ানে আমাদের সুবিধের জন্য আঙুলের ছাপ নীতি হয়েছিল, এখন তারা নকল খাতায় দেবে কেন? যেসব বদমাইশ প্রজা! নবুগাজীর মামলায় রাহাতানপুর শুদ্ধ আমাদের বিপক্ষে। রামু সর্দারের খুনের মামলায় বাঁধালের প্রজা সব চটা। কি করতে হবে বলুন? বুড়ো আঙুলের ছাপ জাল করতে হবে। সে বড় গোলমেলে ব্যাপার হবে সাহেব, ভেবে কাজ করা ভালো। তুমি ভয় পেলেই চলবে কেন দেওয়ান? ডঙ্কিনসনের কথা মনে নেই? একখানা আর 2 পেগ হুইস্কি। একখানা নয় সাহেব, অনেকখানা। আপনি ভেবে দেখুন। ফাঁসি তলানো মাঠের সে ব্যাপার আপনার মনে আছে তো? আমরাই গিরিধারী জেলেকে ফাঁসি দিয়েছিলাম। তখনকার দিনে আর এখনকার দিনে তফাৎ অনেক। শ্রীরাম বেয়ারাকে এখন সড়কি নিয়ে রাত্রে পথ চলতে হয় সাহেব, আজই শুনলাম ওর মুখী। ভোর পর্যন্ত কুঠির দপ্তরখানায় মোমবাতি জেলে কাজ চলল। সবাই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে ভোরবেলার দিকে। ডেভিড সাহেবও বিশ্রাম নেয়নি বা কাজে ফাঁকি দেয়নি। সূর্য উঠবার আগেই বড় সাহেব এসে হাজির হলো। 2 সাহেবে কি কথাবার্তা হলো। বড় সাহেব রাজারামকে বললেন, মার্কা খতিয়ান বদল হইল? আগে হ্যাঁ। সব ঠিক আছে? এখনো 3 দিনের কাজ বাকি সাহেব। টিপসই এর কি করা যাবে সাহেব? অত টিপসই কোথায় পাওয়া যাবে দাগ খতিয়ানে, আপনিই বলুন। করিতে হইবে। কি করে করা যাবে আমার বুদ্ধিতে কুলুচ্ছে না। শেষকালটা কি জেল খেটি মরব? টিপসই জাল করব কি করে? সব জাল হইল তো উহা জাল হইবে না কেন? মাথা খাটাইতে হইবে। পয়সা খরচ করিলে সব হইয়া যাইবে। মন দিয়া কাজ করো। তোমারও প্রসন্ন আমিনের 2 টাকা করিয়া মাহিনা বাড়িল এ মাস হইতে। মাথা নিচু করে 2 হাত জুড়ে নমস্কার করে বললেন রাজারাম, আপনার খেয়েই তো মানুষ সাহেব। রাখতেও আপনি, মারতেও আপনি। কি একটা ইংরেজি কথা বলে বড় সাহেব চলে গেল ঘর থেকে বেরিয়ে। দুপুর বেলা প্রসন্ন আমিন কাজ অনেকখানি এগিয়ে এনেছে। গিরিশ মুহুরী গদাধর মুহুরীকে নিচু সুরে বললে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ও গদাধর? গদাধর চোখের চশমার দড়ি খুলে ফেলে চারিদিকে তাকিয়ে দেখে বললে, রাজারাম ঠাকুরকে বলো না। আমি পারবো না, আমার লজ্জা করে। লজ্জার কি আছে? পেট জ্বলছে না? তা তো জ্বলছে, তবে বলো, আমি পারবো না। এমন সময় নরহরি পেশকার বারান্দার বাহির থেকে সকলকে ডেকে বললে, দেওয়ানজি, আমিন বাবু, সব চান হয়েছে, ভাত তৈরি, আপনারা নিয়ে আসুন। দেওয়ান রাজারাম বললেন, আমার এখনো অনেক দেরি, তোমরা খেয়ে নেও গিয়ে। শেষ পর্যন্ত সকলেই একসাথে খেতে বসলেন, দেওয়ানজি ছাড়া।
তিনি নীলকুঠিতে অন্ন গ্রহণ করেন না, স্নানহান্নিক না করে খানও না। এখানে সেসবের সুবিধে নেই তত। নরহরি পেশকার ভালো ব্রাহ্মণ, সেই রান্না করেছে, জোগাড় দিয়েছে গোলাপ পাড়ে, তা ভালোই রেঁধেছে। না, সাহেবদের নজর উঁচু, খাটিয়ে নিয়ে খাওয়াতে জানে। মস্ত বড় রুই মাছের ঝোল, 5-6খানা করে দাগার মাছ ভাজা, অম্বল, মুড়ি ঘন্ট ও দই। গদাধর মুহুরী পেটুক ব্যক্তি, শেষকালে বলে ফেললে, ও পেশকার মশাই, বলি সব করলেন, একটু মিষ্টির ব্যবস্থা করলেন না? সে সময় রসগোল্লার রেওয়াজ ছিল না। এ সময় মিষ্টি বলতে বুঝতো চিনির মঠ, বাতাসা বা মন্ডা। নরহরি পেশকার বললেন, কথাটা মনে ছিল না, নইলে ছোট সাহেব দিতি নারাজ ছিল না। গদাধর মুহুরী ভাতের দলা কোঁত করে গিলে বললে, না, সাহেবরা খাওয়াতে জানে। কি বলো প্রসন্ন দাদা? প্রসন্ন চক্রবর্তী আমিন কদিন থেকে আজ অন্যমনস্ক। তার মন কোনো সময়ই ভালো থাকে না। কি একটা কথা সে সব সময়ই ভাবছে। গদাধরের কথার উত্তর দেবার মতো মনের সুখ নেই। এই যে কাজের চাপ, এই যে বড় মাছ দিয়ে ভাতের ভোজ, অন্য সময় হলে, অন্য দিন হলে তার খুব ভালো লাগতো, কিন্তু আজ আর সে মন নেই। কিছুই ভালো লাগে না। খেতে হয় তাই খাচ্ছে, কাজ করতে হয় তাই কাজ করে যাচ্ছে, কলের পুতুলের মতো। আর সব সময় সেই এক চিন্তা, এক ধ্যান, এক জ্ঞান। সে কি ব্যাপার, কি ধ্যান, কি জ্ঞান? প্রসন্ন আমিন গয়া মেমের প্রেমে পড়েছে। সে যে কি টান তা বলার কথা নয়। কাকে কি বলবে? গয়া মেম বড্ড উঁচু ডালের পাখি, হাত বাড়াবার সাধ্য কি প্রসন্ন চক্রবর্তীর মতো সামান্য লোকের? গয়া মেম সুদৃষ্টিতে তার দিকে চেয়েছে, এই একটা মস্ত সান্ত্বনা। সুদৃষ্টিতে চাওয়া মানে গয়া মেম জানতে পেরেছে প্রসন্ন আমিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার ব্যাপারে গয়া অসন্তুষ্ট নয়, বরং প্রশ্রয় দিচ্ছে মাঝে মাঝে। এই যে বসে খাচ্ছে প্রসন্ন চক্রবর্তী, সে সময় মানুষ নেত্রে কার সুঠাম তনুভঙ্গি, কার আয়ত চক্ষুর বিলোল দৃষ্টি, কার সুন্দর মুখখানি ওর চোখের সামনে বারবার ভেসে উঠছে। ভাতের দলা গলার মধ্যে ঢুকছে না, চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার জন্যে। সে কার কথা মনে হয়? ছোট সাহেবের মদগর্বিত পদধ্বনিও সে তুচ্ছ করেছে কার জন্যে? প্রসন্ন আমিন এতদিন পরে সুখের মুখ দেখতে পেয়েছে। মেয়ে মানুষ কখনো তার দিকে সুনজরে চেয়ে দেখেনি। কত বড় অভাব ছিল তার জীবনে। প্রথমবার যার সঙ্গে বিয়ে হয়েছিল, গঙ্গা, গেঙিয়ে গেঙিয়ে কথা বলতো। নাম যদিও ছিল সরস্বতী। গঙ্গা হোক, সরস্বতী কিন্তু বড় যত্ন করত স্বামীকে। তখন সবে বয়স 19-20। প্রসন্নর বাবা রতন চক্রবর্তী ছেলেকে বড় কড়া শাসনে রাখতেন। বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিলেন, বলবার জো ছিল না ছেলের। সাধ্য কি? সরস্বতী রাত্রে পান্তা ভাত খেতে দিয়ে লেবু কেটে দিত, তেঁতুল গোলা, লঙ্কা আর তেল দিত মেখে খাবার জন্যে। চড়কের দিন একখানা কাপড় পেয়ে গঙ্গা স্ত্রীর মুখে কি সরল আনন্দ ফুটে উঠত। বলতো, আমার বাপের বাড়ি চলো, উচ্ছে দিয়ে কাঁঠাল বিচি চচ্চড়ি খাওয়াবো। আমাদের গাছে কত কাঁঠাল, এত বড় বড় এক একটা, এত বড় বড় কুয়া। হাত ফাঁক করে দেখাতো। আবার রসকলির গান গাইতো আপন মনে গঙ্গানো সুরে। হাসি পায়নি কিন্তু সেই গান শুনে কোনোদিনও। মনে বরং কষ্ট হতো। না, দেখতে শুনতে ভালো না, বরং কালো, দাঁত উঁচু। তবুও পুষলে বেড়াল কুকুরের ওপরও তো মমতা হয়। সরস্বতী পটল তুলল প্রথমবার ছেলেপিলে হতে গিয়ে। আবার বিয়ে হলো রাজনগরের সনাতন চৌধুরীর ছোট মেয়ে অন্নপূর্ণার সঙ্গে। অন্নপূর্ণা দেখতে শুনতে ভালো এবং গৌরবর্ণের মেয়ে বলেই বোধহয় একটু বেশি গুমুরে। সে এখনো বেঁচে আছে তার বাপের বাড়িতে, ছেলে মেয়ে হয়নি। কোনোদিনও মনে প্রাণে স্বামীর ঘর করেনি। না করার কারণ বোধহয় ওর বাপের বাড়ির সচ্ছলতা। অমন কেলে ধানের সরু চিড়ে আর শুকো দই কারো ঘরে হবে না।
7টা গোলাপ বাপের বাড়ির উঠোনে। অন্নপূর্ণা বড় দাগা দিয়ে গিয়েছিল জীবনে। পয়সার জন্য এত, ধানের মড়াইয়ের অহংকার এত। সনাতন চৌধুরীর বা কটা ধানের গোলা? যদি পুরুষ মানুষ হয় প্রসন্ন চক্রবর্তী, যদি সে রতন চক্রবর্তীর ছেলে হয়, তবে ধানের মড়াই কাকে বলে সে দেখিয়ে দেবে। ওই অন্নপূর্ণাকে দেখাবে একদিন। একদিন অন্নপূর্ণা তাকে বললে, বেশ মনে আছে প্রসন্ন চক্রবর্তীর, চৈত্র মাস, গুমোট গরমের দিন, ঘেটু ফুল ফুটেছে বাড়ির সামনের বাঁশনি বাঁশের ঝাড়ের তলায়। বললে, আমার নারকল ফুল ভেঙে বাউটি গড়িয়ে দেবা? প্রসন্ন চক্রবর্তীর তখন অবস্থা ভালো নয়, বাবা মারা গিয়েছেন। ও সামান্য টাকা রোজগার করে গাঁড়াপোতার হরিপ্রসন্ন মুখুজ্জের জমিদারি কাছারিতে। ও বললে, কেন, বেশ তো নারকল ফুল, পরো না, হাতে বেশ মানায়। ছাই, ও গাঁথা যায় না, বিয়ের জিনিস, ফংবেনে জিনিস, আমায় বাউটি গড়িয়ে দাও। দেবু, আর 2 বছর যাক, 2 বছর পরে আমি মরে যাব। অমন কথা বলতে নেই, ছি, এক করার মুরদ নেই তাই বলো। এমন লোকের হাতে বাবা আমায় দিয়ে দিল তুলে, দোজবরে বিয়ে, আবার বিয়ে, তাও যদি পুষতো, তাও তো বুঝ দিতে পারি মনকে। অদৃষ্টের মাথায় মারি ঝ্যাঁটা 7 ঘা। এই বলে কাঁদতে বসলো পা ছড়িয়ে সেই 17 বছরের ধাড়ি মেয়ে। এতে মনে ব্যথা লাগে কি না লাগে? তার পরের বছর আশ্বিন মাসে বাপের বাড়ি চলে গেল, আর আসেনি। সে আজ 7-8 বছরের কথা। এরপরেও রাজনগরে গিয়েছে 2-3 বার বউকে ফিরিয়ে আনতে। অন্নপূর্ণার মা গুছিয়ে কথা শুনিয়ে দিয়েছে জামাইকে, মেয়ে পাঠায়নি। বলেছে, মুরত থাকে তো আবার বিয়ে করো গিয়ে, তোমাদের বাড়ি ধান সেদ্ধ করবার জন্য আর চাল কুটবার জন্য আমার মেয়ে যাবে না। ক্ষমতা কোনোদিনও হয় পালকি নিয়ে এসে মেয়েকে নিয়ে যাও। আর সেখানে যায় না প্রসন্ন চক্রবর্তী। বিলের ধারে সেদিন বসেছিল প্রসন্ন আমিন। গয়া মেম আর তার মা বরদা বাগদিনী আসে এই সময়। শুধু একটি বার দেখা, আর কিছু চায় না প্রসন্ন চক্রবর্তী। আজ দূরে গয়া মেমকে আসতে দেখে ওর মন আনন্দে নেচে উঠল, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। গয়া একা আসছে, সঙ্গে ওর মা বরদা নেই। কাছে এসে গয়া প্রসন্নকে দেখে বললে, খুড়ো মশাই একা বসে আছেন? হ্যাঁ। এখানে একা বসে? তুমি যাবে তাই, তাতে আপনার কি? কিছু না, এই গিয়ে। তোমার মা কোথায়? মা ধান ভাঙছে, পরের ধান সেদ্ধ শুকনো করে রেখেছে। যে বর্ষা নেমেছে, চাল দিতে হবে না পরকে? যার চাল সে শুনবে। বসুন, চললাম। ও গয়া, কি, একটু দাঁড়াবা না? দাঁড়িয়ে কি করব? বৃষ্টি এলি ভিজে মরবো যে। প্রসন্ন চক্রবর্তী মুগ্ধ দৃষ্টিতে গয়ার দিকে চেয়েছিল। গয়া বললে, দেখছেন কি? প্রসন্ন লজ্জিত সুরে বললে, কিছু না, দেখবো আবার কি? তুমি সামনে দাঁড়িয়ে থাকলি আবার কি দেখব? কেন, আমি থাকলি কি হয়? ভাবছি এমন বেশ দিনটা। গয়ার আগের সুরে বললে, ওসব আবোল তাবোল এখন শোনবার আমার সময় নেই, চললাম। একটু দাঁড়াও না গয়া, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দাঁড়ালি। না, আমি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না এখানে। ওই দেখুন, দেয়া কেমন ঘনিয়ে আসছে। ঘাট বাঁওড়ের বিলের ওপারে ঘন সবুজ আউশ ধানের আর নীলের চারার ক্ষেতের ওপর ঘন কালো শ্রাবণের মেঘ জমা হয়েছে। সাদা বকের দল উড়ছে দূর চক্রবালের কোলে। মেঘ পদবীর নিচে নিচে হুহু ঠান্ডা হাওয়ার ঝলক বয়ে এলো শ্যামল প্রান্তরের দিক থেকে। শোঁ শোঁ শব্দ উঠল দূরে, বিলের অপর প্রান্ত যেন ঝাপসা হয়ে এসেছে বৃষ্টির ধারায়। রথচক্রের নাভির মতো দেখাচ্ছে স্বচ্ছ জল, বিল বৃষ্টিমুখর তীর বেষ্টনীর মাঝখানে। প্রসন্ন চক্রবর্তী ব্যস্ত হয়ে বলে উঠল, গয়া, ভিজবে যে, বৃষ্টি তো এলো, চলো আমার বাসায়। না, আমি কুঠিরেই চললাম।
ও গয়া, শোনো আমার কথা, ভিজবা? ভিজবো। আচ্ছা গয়া, আমি ভালোর জন্য বলছি নে, কেউ নেই আমার বাসায়, চলো। না, আমি যাব না। আপনাকে না খুড়োমশাই বলে ডাকি। ডাকো, তাই কি হয়েছে? অন্যায় কথাটা কি বললাম তোমারে? বৃষ্টিতে ভিজবা তাই বলছি আমার ঘরটা নিকটে আছে, সেখানে আশ্রয় নেবা। খারাপ কথা এটা? না, বাজে কথা শোনবার সময় নেই। আপনি ছুট দিন, ওই দেখুন তাকিয়ে বিলের ওপারে। আমার উপর রাগ করলে না তো? ও গয়া, শোনো। ও গয়া, মাথা খাও। ও গয়া। গয়া ছুটতে ছুটতে হেঁকে বললে, না না না। কি পাগল, এমন মানুষও থাকে? মিনতির সুরে প্রসন্ন চক্রবর্তী হেঁকে বললে, কাউকে বলে দিও না জানো। ও গয়া, মাইরি। দূর থেকে গয়া মেমের স্বর ভেসে এলো, ভেজবেন না, বাড়ি যান। খুড়োমশাই, ভেজবেন না, বাড়ি যান। বিলের শামুক আবার কতটুকু সুধা আশা করে চাঁদের কাছে? ওই যথেষ্ট না? রামকানাই কবিরাজ আশ্চর্য না হয়ে পারেনি যে আজকাল নীলকুঠির লোকেরা তাকে কিছু বলে না। আজ আবার গয়া মেম এসে তাকে দুধ দিয়ে গিয়েছে, এটা ওটা সেটা প্রায়ই নিয়ে আসে। রামকানাই দাম দিতে পারবে না বলে আগে আগে নিত না, এখন গয়া মেয়ে সম্পর্ক পাতিয়ে দেওয়ায় পথটা সহজ ও সুগম হয়ে গেছে। আবার লোকজনে ডাকে কবিরাজকে, ঝিঙে, নাও, দুয়ানিটা, সিকিটা কচ্চিত, এই হলো দর্শনীয় পারিশ্রমিক। নালুপালের স্ত্রী তুলসীর ছেলে পুলে হবে, পেটের মধ্যে বেদনা, কি কি অসুখ। হরিশ ডাক্তার দিন কতক দেখেছিল, রোগ সারেনি। লোকে বললে, তোমার পয়সা আছে নীলু, ভালো কবিরাজ দেখাও। রামকানাই কবিরাজ ভালোর দলে পড়ে না, কেননা সে গরিব। অর্থেরই লোকে মান দেয়, সততা বা উৎকর্ষে নয়। রামকানাই যদি আজ হরিশ ডাক্তারের মতো পালকিতে চেপে রুগী দেখতে বেরোতো, তবে হরিশ ডাক্তারের মতো 8 আনা ভিজিট সে অনায়াসেই নিতে পারত। নালুপাল কি মনে ভেবে রামকানাই কবিরাজকে ডাক দিলে। রামকানাই রোগী দেখে বললে, ওষুধ দেব, কিন্তু অনুপান জোগাড় করতে হবে কলমি শাকের রস সৈন্ধব লবণ দিয়ে সিদ্ধ, ভাঁড়ে করে সে রস রেখে দিতে হবে 7 দিন। নালুপাল আর সে নালুপাল নেই, অবস্থা ফিরিয়ে ফেলেছে ব্যবসা করে। 8 চালা ঘর বেঁধেছে গত বৎসর। 8 চালা ঘর তৈরি করা এসব পাড়া গাঁয়ে বড় মানুষের লক্ষণ। আর চরম বড় মানুষই অবশ্যই দুর্গোৎসব করা, তাও গত বৎসর নালুপাল করেছে। অনেক লোকজনও খাইয়েছে, নাম বেরিয়ে গিয়েছে বড় মানুষ বলে। ওর ঘরের মধ্যে নতুন কড়ি বাঁধানো আলমারি, নকশা করা হাঁড়ির থাক রঙিন দড়ির শিকেতে ঝুলনো, খেরোমোড়া শীতল পাটি, কাঁসার পানের ডাবর, ঝকঝক করে মাজা পিতলের দীপ গাছা, সম্পন্ন গৃহস্থের বাড়ির সমস্ত উপকরণ আসবাব বর্তমান। রামকানাইয়ের প্রশংসমান দৃষ্টি রোগিণীর ঘরের সাজসজ্জার উপর অনেকক্ষণ নিবদ্ধ আছে দেখে নালুপাল বললে, এইবার ঘূর্ণির কোমরদের তৈরি মাটির ফল কিছু আনাবো ঠিক করেছি। ওই কড়ির আলনাটা দেখছেন, 2.5 টাকা দিয়ে কিনেছি বিনোদপুরের এক ব্রাহ্মণের মেয়ের কাছে, তার নিজের হাতে গাঁথা। বেশ চমৎকার দ্রব্যটি। অসুখ সারবে তো কবিরাজ মশাই? না সারলে মাধব নিদান শাস্ত্রটা মিথ্যে। তবে কি জানো, অনুপান আর সহপান ঠিক মতো চাই। ওষুধ রোগ সারাবে না, সারাবে ঠিক মতো অনুপান আর সহপান। কলমি শাকের রস খেতে হবে, সেটি হলো অনুপান, বুঝলে না? আগে হ্যাঁ, জলযোগ ব্যবস্থা হলো শশা কাটা, ফুল বাতাসা, নারকোল কোড়া ও নারকোল নাড়ু। আচমনি জিনিস অর্থাৎ কোনো কিছু শস্য ভাজা খাবেন না রামকানাই শূদ্রের গৃহে। 1 কাঠা চাল, মটর ডালের বড়ি ও একটা আধুলি দর্শনী মিলল। পথে ভবানী বাণুজ্যে বললেন, কবিরাজ মশাই নমস্কার হই। ভালো আছেন জামাইবাবু? আপনার আশীর্বাদে। একটু আমার বাড়িতে আসতেই হবে,
ছেলেটা জ্বর আর কাশি হয়েছে 2-3 দিন, একটু দেখে যান। হ্যাঁ হ্যাঁ, চলুন। খোকা ওর মামিমার বুনুনি নকশা কাটা কাঁথা গায়ে দিয়ে ঘুমুচ্ছিল। রামকানাই হাত দেখে বললেন, নবজ্বর, নাড়িতে রস রয়েছে, বড়ি দেব, মধু আর শিউলি পাতার রস দিয়ে খাওয়াতে হবে। ওর মা তিলু এবং ওর 2 ছোট মা উৎসুক ও শঙ্কিত মনে কাছেই দাঁড়িয়েছিল। ওরা এ গ্রামের বধূ নয়, কন্যা, সুতরাং গ্রাম্য প্রথা অনুযায়ী ওরা যার তার সামনে বেরুতে পারে, যেখানে সেখানে যেতে পারে। কিন্তু এ যদি গ্রামের বধূ হতো, অন্য জায়গার মেয়ে, তাহলে অপরিচিত পরপুরুষ তো দূরের কথা, স্বামীর সঙ্গে পর্যন্ত যখন তখন দিনমানে সাক্ষাৎ করা বা বাক্যালাপ করা দাঁড়াতো বেহায়ার লক্ষণ। তিলু কাঁদো কাঁদো সুরে বললে, খোকার জ্বর কেমন দেখলেন কবিরাজ মশাই? কিছু না মা, নবজ্বর, এই বর্ষাকালে চারিদিকে হচ্ছে, ভয় কি? সারবে তো? সারবে না তো আমরা রয়েছি কেন? নীলু বললে, আপনার পায়ে পড়ি কবিরাজ মশাই, একটু ভালো করে দেখুন খোকারে। মা, আমি বলছি 3 দিন বড়ি খেলেই খোকা সেরে উঠবে, আপনারা ভয় পাবেন না। ওর গলার মধ্যে সাঁই সাঁই শব্দ কেন হয়? কফ কুপিত হয়েছে, রসস্থ নাড়ি, ওরকম হয়ে থাকে, ও কিছু ভেবো না। আমার সামনে এই বড়িটা মেরে খাইয়ে দাও মা। খল আছে? খল আনছি সিধু কাকাদের বাড়ি থেকে। তিলু বললে, কবিরাজ মশাই, বেলা হয়েছে, এখানে 2টি খেয়ে তবে যাবেন। দুপুরবেলা বাড়িতে লোক এলেই না খাইয়ে যেতে দিতে আছে। আপনাকে 2টো ভাত গালে দিতেই হবে এখানে। ভবানী বাড়ুজ্জে হাত জোর করে বললেন, শাক আর ভাত, গরিবের আয়োজন। রামকানাই বড় অভিভূত ও মুগ্ধ হয়ে পড়লেন এদের অমায়িক ব্যবহারে ও দীনতা প্রকাশের সম্পদে। কেউ কখনো তাকে এত আদর করেনি, এত সম্মান দেয়নি। তাতে এরা আবার দেওয়ানজির ভগ্নিপতি, ওদের বাড়ির জামাই। তিলু 2খানা বড় পিঁড়ি পেতে দুজনকে খেতে দিলে। এটা নিন ওটা নিন বলে কাছে বসে কখনো কি রামকানাই কবিরাজকে কেউ খাইয়েছে? মনে করতে পারেন না রামকানাই। মুগের ডাল, পটল ভাজা, মাছের ঝাল, আমড়ার টক ও ঘরে পাতা দই, কাঁঠাল, মর্তমান কলা। না, কার মুখ দেখে আজ যে ওটা? অবাক হয়ে যান রামকানাই। খাওয়ার পরে রামকানাই একটি গুরুতর প্রশ্ন করে বসলেন ভবানী বাড়ুজ্জেকে। আচ্ছা জামাইবাবু, আপনি জ্ঞানী সাধু লোক, সবাই আপনার সুখ্যাত করে। আমরা এমন কিছু লেখাপড়া শিখিনি, সামান্য সংস্কৃত শিখে আয়ুর্বেদ পড়েছিলাম তেঘরা সেনহাটির ঈশ্বর পতিত পাবন কবিরাজের কাছে। বলেই হাত জোড় করে প্রণাম করলেন রামকানাই। আমরা কি বুঝে সুঝি বলুন? আচ্ছা, আদি সংবাদটা কি? আপনার মুখে শুনি। কি বললেন? কি সংবাদ? আদি সংবাদ। আগে ভালো বুঝতে পারলাম না কি বলছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলিত জগৎটা সৃষ্টি করলেন। এখন এর ভেতরের কথাটা কি একটু খুলে বলুন না। অনেক সময় একা একা শুয়ে শুয়ে ঘরের মধ্যে এসব কথা ভাবি, কি করে কি হলো। ভবানী বাড়ুজ্জে বিপদে পড়ে গেলেন। ব্রহ্মা বিষ্ণু তার সঙ্গে পরামর্শ করে জগৎটা সৃষ্টি করেননি, ভেতরের কথা তিনি কি করে বলবেন? কথা বলবার কি আছে? পতঞ্জলি দর্শন মনে পড়ল, সাংখ্য মনে পড়ল, বেদান্ত মনে পড়ল, কিন্তু এই গ্রাম্য কবিরাজের কাছে না, অচল, সেসব অচল। তার হাসিও পেল বিলক্ষণ। আদি সংবাদ। হঠাৎ রামকানাই বললেন, আমার কিন্তু একটা মনে হয়, অনেকদিন বসে বসে ভেবেছি, বুঝলেন। ও ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, মহেশ্বর বলুন, সবই এক, একে 3, 3ই এক। তাছাড়া এ সবই তিনি। কি বলেন? ভবানী বাড়ুজ্জের চোখের সামনে যদি এই মুহূর্তে রামকানাই কবিরাজ চতুর্ভুজ বিষ্ণুতে রূপান্তরিত হয়ে ওপরে 2 হাতে বরাভয় মুদ্রা রচনা করে বলতেন, বৎস বরং বৃণু ইহা গতস্মি, তাহলেও তিনি এতখানি বিস্মিত হতেন না। এই সামান্য গ্রাম্য কবিরাজের মুখে অতি সরল সহজ ভাষায়
অদ্বৈত ব্রহ্মবাদের কল্যাণময়ী বাণী উচ্চারিত হলো এই সংস্কারবদ্ধ, অশিক্ষিত, মহান্ধ, ঈর্ষাদেশ সংকুল অন্ধকার পাড়াগাঁয়ের ইঁদো খড়ের ঘরে। ভবানী বাড়ুজ্য কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তিনি মানুষ চেনেন, অনেক দেখেছেন, অনেক বেরিয়েছেন। মুখ তুলে বললেন, কবিরাজ মশাই ঠিক বলেছেন। আপনাকে আমি কি বোঝাবো, আপনি জ্ঞানী পুরুষ। হ, এইবার ধরেছেন ঠিক জামাইবাবু, জ্ঞানী লোক একটা খুঁজে বার করেছেন। তিলুও খুব অবাক হয়েছিল। সেও স্বামীর কাছে অনেক কিছু পড়েছে, অনেক কিছু শিখেছে, বেদান্তের মোট কথা জানে। এভাবে সে কথা রামকানাই কবিরাজ বলবে তা সে ভাবেনি। সে এগিয়ে এসে বললে, আমি অনেক কথা শুনেছি আপনার ব্যাপারে। যথেষ্ট অত্যাচার আপনার ওপর বর্দা করেছেন নীলকুঠির লোকেরা। আপনি মিথ্যে সাক্ষী দিতে চাননি বলে টাকা খেয়ে সাহেবদের পক্ষে অনেক কষ্ট পেয়েছেন। তবু কেউ আপনাকে দিয়ে মিথ্যে বলাতে পারেনি রামু সর্দারের খুনের মামলায়। আমি সব জানি। কতদিন ভাবতাম আপনাকে দেখব, আপনি আজ আমাদের ঘরে আসবেন, আপনারে খাওয়াবো, তা ভাবিনি। আপনার মুখের কথা শুনে বুঝলাম আপনি সত্যি আশ্রয় করে আছেন বলে সত্যি জিনিস আপনার মনে আপনিই উদয় হয়েছে। ভবানী বাড়ুজ্য জানতেন না তিলু এত কথা বলতে পারে বা এভাবে কথা বলতে পারে। স্ত্রীর দিকে চেয়ে বললেন, ভালো। তিলু হেসে বললে, কি ভালো? ভালো বললে। আচ্ছা কবিরাজ মশাই, আপনার বয়স কত? 1234 সালের মাঘ মাসে জন্ম। তাহলে হিসেব করুন, 17ই মাঘ। আপনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, দাদা বলে ডাকবো আপনাকে। তিলু বললে, আমিও দাদা। মাঝে মাঝে আপনি এসে এখানে পাতা পাড়বেন, পারবেন কিনা বলুন? রামকানাই কবিরাজ ভাবছে, দিনটা আজ ভালো, এদের মতো লোকে এত আদর করবে কেন নইলে? পাতা পারবো বই কি, 100 বার পারবো। আমার ভগ্নির বাড়ি ভাত খাবো না তো কনে খাবো? আচ্ছা আজ যাই দিদি, আরো একটা রুগী দেখতে হবে সবাইপুরে। খোকারে যা দিলাম বিকেলের দিকে জ্বর ছেড়ে যাবে, কাল সকালে আবার দেখে যাব। নীলু শুক্তনিতে ফোড়ন দিয়ে নামিয়ে নিলে। খোকনকে ওর কাছে দিয়ে ওর মা গিয়েছে বড়দার বাড়ি। বড়দা বড় বিপদে পড়ে গিয়েছেন, তাকে নাকি কোথায় যেতে হবে সাহেবদের সঙ্গে, সে কথা শুনতে গিয়েছে বড়দি। খোকন বলছে, ছৌমা ছৌমা। কি দে? কি দেব? না আর গুড় খায় না। খোকন বড় শান্ত, আপন মনে খেলতে খেলতে একটা তেল শুদ্ধ বাটি উপুর করে ফেললে। তারপর টলতে টলতে আসতে লাগলো উনুনের দিকে। না, এবার পুড়ে ঝলসে বেগুন সেদ্ধ হয়ে থাকবি। আমি জানি নে বাপু, রাঁধবো আবার ছেলে সামলাবো। তিনি রাজরানী আর ছেলে নিয়ে বাপের বাড়ি যেতে পারলেন না। ও মেজদি, মেজদি, কেউ যদি বাড়িতে থাকবে কাজের সময়, বস এখানে। এই দাঁড়া, দেখাচ্ছি মজা। আবার তেলের বাটি হাতে নিয়েছিস? খোকন বললে, বাটি? বাটি রাখো ওখানে। মা, মা আসছে, বসো, ওই আসছে। খোকন বাইরের দিকে তাকিয়ে দেখে বলল, নেই। তারপর হাত দুটি নেড়ে বললে, নেই নেই, যা। আচ্ছা নেই তো নেই, চুপটি করে বসো বাবা আমার। বাবা আসছেন, গিয়েছেন নদীতে নাইতি। মা আসছে। মা, বাবারে বাবা, আর বকতে পারিনি তোর সঙ্গে, বসো। এই 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 এই, গরম গরম, পা পুড়ে যাবে। গরম শুক্তিনির ওপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। ও মেজদি। এইবার খোকন কান্না শুরু করলে। নীলুর গলায় তিরস্কারের আভাসে কান্না সুরে বলল, মা। নীলু ছুটে এসে খোকনকে কোলে তুলে নিয়ে বললে, ও আমার মানিক, কাঁদে না, সোনামণি, রামমণি, শ্যামমণি। চুপ চুপ, কে কেঁদেছে? আমার সোনার খোকন কেঁদেছে। কেন কেঁদেছে? মেজদি, যা সর সর, জমের বাড়ি যা, আমার খোকনের খোয়ার করে পাড়া বেড়ানো হচ্ছে। খোকন ফুলে ফুলে কাঁদতে কাঁদতে বললে, মা। কেঁদো না, আমি তোমায় বকিনি।
আমি বকলি বাবা আমার আর সহ্যই করতে পারেন না। আমি বকিনি। কি দি হাতে, ও মা, ওটা কি রে, পাখি? এমন সময় তিলু দ্রুত পদে ঘরের মধ্যে ঢুকে বললে, এই যে সোনামণি, কাঁদছে কেন রে? তোমার আদুরে গোপাল একটা উঁচু সুর শুনলি অমনি ঠোঁট ওল্টান, চড়া কথা বলবার জো নেই। নীলু বললে, দাদা কোথায় গিয়েছেন দেখে এলে? দাদা গিয়েছেন সাহেবদের কাজে। কোথায় তিতুমির বলে একটা লোক মহারানীর সঙ্গে যুদ্ধ করছে, সেই লড়াইতে নীলকুঠির সাহেবেরা লোকজন নিয়ে গিয়েছে, দাদাকেও নিয়ে গিয়েছে। তিতুমির? তাই তো শুনিয়ে এলাম। বৌদিদি কেঁদে কেটে অনর্থ করছে। লড়াই হেন ব্যাপার, কে বাঁচে কে মরে তার ঠিকানা কি আছে? নীলু হঠাৎ চিৎকার করে কাঁদতে লাগলো পা ছড়িয়ে। তিলু যত বলে, যত সান্ত্বনা দেয়, নীলু ততই বাড়ায়। খোকা অবাক হয়ে ক্রন্দনরতা ছোট মার মুখের দিকে খানিকটা চেয়ে থেকে নিজেও চিৎকার করে কেঁদে উঠল। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে হাজির হলো বিলু। সে নীলুর ও খোকার কান্নার রব শুনে ভাবলে বাড়িতে নিশ্চয়ই একটা কিছু দুর্ঘটনা ঘটেছে। সে এসে হাঁপাতে হাঁপাতে বললে, কি হলো দিদি, নীলুর কি হলো? তিলু বললে, দাদা তিতুমিরের লড়াইয়ে গিয়েছে শুনে কাঁদছে। তুই একটা বোকা, ছেলে মানুষের মতো এখনো। দাদা ওকে ভালোবাসে বড়, এখনো ছেলে মানুষের মতো আবদার করে দাদার কাছে। বিলু নীলুর পাশে বসে ওকে বোঝাতে লাগলো, যা, ও কি, চুপ কর, ওতে অমঙ্গল হয়। কুঠি শুদ্ধ কত লোক গিয়েছে, ভয় কি সেখানে? ছি, কাঁদে না। তুই না থামলে খোকনও থামবে না, চুপ কর। তিলু বললে, হ্যাঁ রে, আমাদের দাদা নয়, আমরা কি কাঁদছি? অমন করতে নেই, ওতে অমঙ্গল ডেকে আনা হয়। চুপ কর, দাদা হয়তো আজই এসে পড়বে, দেখিস এখন। থাম বাপু। তিলুর মুখের কথা শেষ হতে না হতে ভবানী এসে ঘরের মধ্যে ঢুকলেন। প্রথম কথাই বললেন, দাদা এসেছেন তিতুমিরের লড়াই ফেরতা, দেখা করে এলাম। এ কি, কাঁদছে কেন? কি হয়েছে? ও কাঁদছে দাদার জন্য। বাঁচা গেল, কখন এলো? এই তো ঘোড়া থেকে নামছেন। নীলু কান্না ভুলে আগেই উঠে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। কথা শেষ হতেই বললে, চলো মেজদি, আমরা যাই, বড়দাদাকে দেখে আসি। ভবানী বাড়ুজ্যে বললেন, যেও না। যাবো না, বড্ড দেখতে ইচ্ছে করছে। আমি নিজে গিয়ে তত্ত্ব নিয়ে আসছি। তুমি গেলে তোমার গুণধর দিদি যেতে চাইবে, খোকাকে রাখবে কি? তিলুও বললে, না যাস নে, উনি গিয়ে দেখে আসুন, সেই ভালো। ওদের একটা গুণ আছে, ভবানী বারণ করলে আর কেউ সে কাজ করবে না। নীলু বললে, আপনার মনটা বড্ড জিলিপির পাক, জানলেন? আমার দাদার জন্য আমার কি যে হচ্ছে আমিই জানি। দেখে আসুন, যান। আধ ঘন্টা পরে দেওয়ান রাজারামের চণ্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হয়েছে। তার মধ্যে ভবানী বাণিজ্যও আছেন। ফণী চক্রবর্তী বললেন, তারপর ভায়া, কোনো চোট টোট লাগেনি তো? রাজারাম রায় বললেন, না দাদা, তা লাগেনি। আপনাদের আশীর্বাদে যুদ্ধই হয়নি। এর আগে ওরা অনেক লোক নাকি মেরেছিল, সে হলো নিরীহ গাঁয়ের লোক। তিতুমির কেডা? মুসলমানদের মোড়ল পানা, যা বুঝলাম ওদের কথাবার্তার ভাবে। সেদিন বসে আছি, হঠাৎ বড় সাহেবের কাছে চিঠি এলো, তিতুমির বলে একটা ফকির মহারানীর সঙ্গে লড়াই বাঁধিয়েছে। নীলকুঠির লোকদের ওপর তার ভয়ানক রাগ, লুটপাট করেছে, খুন খারাপি হচ্ছে। চিঠি দিলে কে বড় সাহেবের কাছে? ডঙ্কিনসন সাহেবের জায়গায় যে নতুন ম্যাজিস্ট্রেট এসেছেন, তিনি লিখেছেন, তোমরা লোকজন নিয়ে এসো, যেখানে যত নীলকুঠির সাহেব ছিল। গিয়ে দেখি যমুনার ধারে আমবাগানের তাঁবু, সব সারি সারি, লোকজন, ঘোড়া, আসবাব, বন্দুক। ওদিকে সরকারি সৈন্য এসেছে, তাদের তাঁবু। সে এক এলাহি কাণ্ড দাদা। আমার তো গিয়ে ভারী মজা লাগতে লাগলো। প্রসন্ন চক্রবর্তী আমিন গিয়েছিল, সে বড্ড দুঁদে, বললে, আমি দেখে আসি তিতুমির কোথায় আছে, কিভাবে আছে। আমাদের কারো ভয় হয়নি, যুদ্ধই তো হলো না, একটা বাঁশের কেল্লা বাঁধিয়েছে যমুনার ধারে। অনেক সাহেব জড়ো হয়েছিল, বোয়ালমারি, পাঞ্চিতে, রঘুনাথগঞ্জ, পালপাড়া, দিঘড়ে, বিষ্ণুপুর, সব কুঠির সাহেব লোকজন নিয়ে এসেছি।
বন্দুক, গুলি, বারুদ, মুরগি, হাঁস, খাসি জোগাচ্ছে গাঁয়ের লোকে। একটা মেয়ে ছেলেকে এমন মার মেরেছে তিতুমিরের লোক যে তার নাক মুখ দিয়ে রক্ত ঝোঁঝালি দিয়ে পড়ছিল। তিতুমিরের কেল্লা ছিল 1 কোষ 3 পোয়া পথ দূরি। আমরা ছিলাম একটা আম বাগানে। যুদ্ধ কেমন হলো? তিতুমির বলেছিল তার লোকজনদের সাহেবদের গোলাগুলিতেই তার কিছুই হবে না। সরকারের সেপাইরা প্রথমবার ফাঁকা আওয়াজ করে। তিতুমির তার লোকজনদের বললে গোলাগুলি সে সব খেয়ে ফেলেছে। তখন আবার গুলি পুড়ে বন্দুক ছোড়া হলো। 22 জন লোক ফৌত। তখন বাকি সবাই টেনে দৌড় মারলে। তিতুমিরকে বেঁধে চালান দিলে কলকাতা। ব্যাস, মিটে গেল লড়াই। তারপর আমরা সব চলে এলাম। নীলমণি সমাদ্দার তামাক খেতে খেতে বললেন, আমরা সবাই ভেবে খুন, না জানি কি মস্ত লড়াইয়ের মধ্যেই গেল রাজারাম দাদা। আরে তুমি হলে গিয়ে গাঁয়ের মাথা, তুমি গাঁয়ে না থাকলে মনটা ভালো লাগে? শামবাগদির বড় মেয়ে কুসুম বেরিয়ে গেল ওর ভগ্নিপতির সঙ্গে। মামুদপুর থেকে ওর বাবা ওরে ধরে নিয়ে এলো। তার বিচার ছিল পরশু। তুমি না থাকাতি হলো না। আজ আবার হবে শুনছি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি 8ম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।